ধন্যবাদ এবং স্বাগত জানাই আইটি ভিডিওতে। আজকে ভিডিওতে কথা বলবো অ্যাগোরাফোবিয়া নিয়ে। অ্যাগোরাফোবিয়া থেকে কি মুক্তি পাওয়া যায়, এর চিকিৎসা কী বা এর লক্ষণগুলো কী থাকে, এই নিয়ে কথা বলবো। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুজ্জামান রাজু। অনেকে বিভিন্ন রকমের প্রশ্ন করেন, প্রশ্নের উত্তর জানতে চান। আসলে মনের রোগ বা মানসিক সমস্যার জন্য অনেক সময় এই যে টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে কাজ হয় না। তবে প্রপার ওয়েতে যদি এই যে মনের রোগগুলো ডিল করা যায়, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কিন্তু এখান থেকে নিজেকে সুস্থ রাখা যায়। তাহলে আমার ভিডিওটি শুরু করার আগে আমি প্রথমে বলবো, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভবিষ্যতে মনের রোগ বা মানসিক সমস্যার যে কোনো বিষয় নিয়ে আমার এই চ্যানেলে আপনারা পোস্ট করতে পারবেন। আসলে বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, যে এই যে ফোবিয়া বলা হয়, অর্থাৎ এটাকে বাংলা বলা হয় অহেতুক ভীতি। মানে আমার কোনো কারণ ছাড়াই ভয় হয়। এখন এই ফোবিয়ার যে টাইপস, সেটা অনেকগুলো হতে পারে। হ্যাঁ, আমি একটা ভিডিওতে আমি বলেছি যে এটা প্রায় 100 বা 150-র মতো কিন্তু ফোবিয়া আমাদের ভিতরে থাকতে পারে। এখন কথা হলো অ্যাগোরাফোবিয়া। অ্যাগোরাফোবিয়া হচ্ছে যে ওই ফোবিয়ার অন টাইপ অফ একটা, কি বলবো, যে সাব টাইপ। এখন যাদের ভিতরে অ্যাগোরাফোবিয়া থাকে তাদের ভিতরে কি হয়, যে প্রকাশ্যে কোনো স্থানে যাওয়া, যেমন কোনো জনসমাগম হলো, সেইখানে যেতে সে ভয় পায়, আতঙ্কগ্রস্ত হয়। এবং যাদের ভিতরে অ্যাগোরাফোবিয়া থাকে তাদের ভিতরে এই যে পেনিক অ্যাটাক বা পেনিক ডিসঅর্ডার থাকে, অনেক সময় আমরা বলি যে তাদের ভিতরে অ্যাংজাইটি থাকে। এখন অ্যাংজাইটি বা মানসিক উদ্বিগ্নতা, এটা যদি অনেক বেশি থাকে তখন কিন্তু একটা সময় এই যে পেনিক অ্যাটাকের মতো ঘটনাগুলো হতে পারে। তবে অ্যাগোরাফোবিয়ার চিকিৎসা রয়েছে, সঠিকভাবে চিকিৎসা নেওয়া গেলে এখান থেকে বের হয়ে আসা সম্ভব। আমি কয়েকটা ভিডিও আমি তৈরি করব অ্যাগোরাফোবিয়া নিয়ে, কারণ অনেকে আছেন রিকোয়েস্ট করেছে, আমার পার্সোনাল মেসেজও দিয়েছেন। তো সেখান থেকে প্রথমেই যদি আমি কিছু অ্যাগোরাফোবিয়ার লক্ষণগুলো বলি, আপনারা যদি একটু নিজেদের সাথে মানিয়ে নিতে পারেন যে আসলে আপনার ক্ষেত্রে হয় কি না, তাহলে আসলে কী করণীয় সেটি খুব সহজে বুঝতে পারবেন। প্রথমেই যেটা হয়, যে যাদের ভিতরে অ্যাগোরাফোবিয়া থাকে তাদের ভিতরে প্রকাশ্য স্থানে একটা আতঙ্ক থাকে। অর্থাৎ কোনো একটা মেলা হলো, কোনো একটা শপিং, হয় না অনেক সময় যে বাজার তৈরি করে ছোটোখাটো, হয়তো বা গ্রামের পাশে বা মেলা হয় যেটাকে আবার বলা হয়, বা শপিং মলে যেতেও কিন্তু তারা অনেক বেশি ভয় পায়। তারা অস্বস্তি বোধ করে ওই সময়তে গিয়ে, যে কী ভয় সেটাও কিন্তু তারা অনুভব করতে পারে না, কিন্তু তাদের নিজেরা সেন্সেশন হয়, তারা ফিজিক্যালিও এটা কিন্তু ফিল করতে পারে। এরপর যেটা হয় যে একাকী বাইরে যাওয়ার ভয়, এবং তারা অনেক সময় হয় যে সবসময় বাসাতেই থাকে, তারা বাইরে যেতেও একটা ভয় কাজ করে, আতঙ্ক কাজ করে, এবং এই যে আতঙ্ক থেকে তারা বিভিন্ন রকমের দুশ্চিন্তাগুলো হয়, এবং এরপরে আর বাইরে হয়তো বা যেতেও পারে না। তারপর আমরা বলি যে পরিসীমার সীমাবদ্ধতা, অর্থাৎ তারা ভেবে নেয় যে আমি যদি বাইরে যাই এই পর্যন্ত যেতে পারবো, তার আর পরে আর যেতে পারবো না। তারপর তখন কি হয়, যদি সামনে তারা যেতে হয় বা যায়, তখন তাদের ভিতরে আতঙ্কটা কাজ করে, একটা ভয় কাজ করে। তারপর যেটি হয়, যে লক্ষণের দিক থেকে শারীরিক কিছু উপসর্গ হয়, সেটা কি, হয়তো বা তাদের বুক ধড়ফড় করে, অনেক বেশি ঘাম হয়, অনেকে বলে যে মাথা ঘুরায়, অনেকে বলে শ্বাসকষ্ট হয়, অনেকে বলে কিন্তু বমি বমি হয়। কিন্তু এই যে সিমটমগুলো, এগুলো কিন্তু অ্যাংজাইটির কারণে বেশি হয়। অনেক সময় এই অ্যাংজাইটিটা যদি অনেক বেশি হয়, সেক্ষেত্রে পেনিকের যে বিষয়টি সেটিও কিন্তু থাকে। আপনারা জানেন, যাদের ভিতরে উদ্বিগ্নতা থাকে তাদের শারীরিক যে লক্ষণগুলো, সেগুলো কিন্তু এই যে অ্যাগোরাফোবিয়ার ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে। এরপর যেটা হয়, যে সামাজিকভাবে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ে। অর্থাৎ হয়তো এমন হয়, সমাজে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়, পূজা পার্বণ বা মিলাদ, এই যে অনুষ্ঠানগুলো খেতে খেয়ে কিন্তু তারা নিজেদেরকে দূরে রাখে, এবং যার প্রেক্ষিতে কী হয়, যে তার কর্মস্থলেও অনেক সময় তারা যেতে পারে না, দৈনন্দিন কাজে যেতে পারে না। আমার একজন পেশেন্ট ছিল, যিনি আমাকে যিনি হচ্ছে যে অনলাইনের মাধ্যমে আমাকে চিকিৎসা নিত। তার ক্ষেত্রে যেটি হয়েছিল, সে হচ্ছে যে বাইরে যেত না। সে একজন টিচার ছিলেন, এবং সে স্কুলে যে যেতেন সেক্ষেত্রে কাউকে নিয়ে যেতেন, এবং সে মোটামুটি বেশ কিছু সেশন নেওয়ার পরে সে বুঝতে পেরেছিল যে প্রবলেমটা তার। তো আমার এই পেশেন্টের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো হচ্ছিল, এবং যখন সেশনগুলো কন্টিনিউ করে তখন কিন্তু সে ভালো ফিল করে, এবং একটা সময় বুঝতে পারে যে এইখান থেকে বের হয়ে আসা সম্ভব, এবং সে কিন্তু এখান থেকে বের হয়ে আসতে পারে। আমি ওই বিষয়গুলো বলবো যে আসলে কিভাবে বের হয়ে আসা সম্ভব। আসলে অ্যাগোরাফোবিয়া বা ফোবিয়ার যে অন্যান্য যে ডিসঅর্ডারগুলো থাকে বা সাবটাইপগুলো থাকে, মোটামুটি একই রকম চিকিৎসাটা দরকার হয়। অর্থাৎ চিকিৎসার যে পদ্ধতি, আমরা বলি যে বিভিন্ন রকমের যে সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, বিভিন্ন রকমের টেকনিক থাকে। এছাড়াও অনেক ক্ষেত্রে ইএমডিআর থেরাপি আছে, অনেক ক্ষেত্রে কাউন্সেলিংয়ের যে আমরা বিভিন্ন অ্যাপ্রোচ ব্যবহার করি সেগুলোও থাকে। সো এগুলো কিন্তু
এই যে সিমটমগুলো থেকে একটু পার্থক্য থাকলেও সেটা কিন্তু খুব বড় রকমের পার্থক্য না। তো অ্যাগোরাফোবিয়ার জন্য আমি এই যে চিকিৎসা পদ্ধতি কী সেটা আমি এখন বলবো। তবে মনে রাখবেন এটা ফোবিয়ার ক্ষেত্রে প্রযোজ্য, বিভিন্ন রকমের সিমটমের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যেগুলো হয়তো আপনারা সেলফ হেল্প টেকনিক হিসাবে করতে পারবেন, অর্থাৎ বাসাতে বসেই করতে পারবেন। প্রথমেই যে বিষয়টি আসে, আমরা বলি যে অ্যাগোরাফোবিয়ার চিকিৎসার ক্ষেত্রে সিবিটি খুবই ইম্পর্টেন্ট। এখন সিবিটি বিভিন্ন রকমের ধরন রয়েছে। আমাদের কাছে যখন আসে এই সিবিটি যে ধরনগুলো বা টেকনিকগুলো আমরা করিয়ে থাকি, সেক্ষেত্রে কি হয় যে যার ভিতরে এই সমস্যাগুলো হয় অর্থাৎ অ্যাগোরাফোবিয়া হয়, সে কিন্তু খুব অল্পের ভিতরেই কিন্তু কানেক্ট করে তার যে পরিবর্তনটা সেটা করতে পারে। এখন সিবিটির ক্ষেত্রে কিছু জিনিস আপনি নিজে নিজেও করতে পারেন। সেগুলো কি? মনে করেন আমরা বলি ইআরপি থেরাপি অর্থাৎ এক্সপোজার রেসপন্স প্রিভেনশন থেরাপি, খুবই ইফেক্টিভ। এবং আমি বলবো আপনার অ্যাগোরাফোবিয়া যদি থাকে এবং সবথেকে থেরাপিউটিক টেকনিক বা সাইকোথেরাপি ব্যবহার করা হয়, তাহলে এই যে থেরাপির কথাটা আমি বলছি যে হচ্ছে যে ইআরপি থেরাপি, সেটা কিন্তু 1 নাম্বার হবে। এখন এই যে থেরাপিটা সেটি কি সেটি সম্পর্কে আমি বলি। এখন ইআরপি মানে এক্সপোজার, মানে কোনো একটা কিছুতে আমাকে এক্সপোজ করব এবং রেসপন্সটা কি সেটা প্রিভেন্ট করব। এখন কী রকম? মনে করেন আপনি বাইরে যেতে ভয় পাচ্ছেন। এখন তো বাইরে তো আপনি যেতে চাচ্ছেন, কিন্তু আপনি যেতে পারছেন না দেখে আপনার ভিতরে একটা অস্থিরতা, একটা ভয় কাজ করে। এই ভয়টাকে কি আইডেন্টিফাই করতে পারেন? একদম আইডেন্টিফাই করতে হবে যে ভয়টা কি, একটা নাম দিতে হবে, আমার ভয়টার নাম এটা। মানে হয়তো এমন হবে যে আমি বাইরে গেলে, ওই বাজারে গেলে আমাকে কেউ প্রশ্ন করবে, কি রিলেটেড প্রশ্ন করবে, এই রিলেটেড প্রশ্ন করবে। বা হয়তো আমার ভয় হয় হয়তো বা আমাকে কেউ জাজ করবে, আমাকে বিচার করবে, হয়তো বা আমাকে এমন কোনো কথা বলবে যেটা দিয়ে আমার লজ্জা বোধ হবে। তাহলে কি বলতে পারে আপনাকে, কোন জিনিসটা বলতে পারে, সেটা আইডেন্টিফাই করলেন। এরপর যেটা করবেন, আমরা বলি সিস্টেমেটিক ডিসেন্সিটাইজেশন, অর্থাৎ আস্তে আস্তে যাওয়া। সেটা হলো যে আপনি বাজারের কথা যখন চিন্তা করেন তখন আপনার ভিতরে অ্যাংজাইটি হয় বা বিভিন্ন রকমের খারাপ লাগা কাজ করে। তাহলে আপনি গ্রাজুয়ালি, হ্যাঁ গ্রাজুয়ালি, আজকে মনে করেন বাজারে যেতে আপনার ভয় হয় বা কোনো ফ্রেন্ডের সাথে মিশতে গেলে ভয় হয়, তাহলে গ্রাজুয়ালি আগাবেন। হয়তো বা বাজারটা আপনার থেকে আপনি যেখানে থাকে সেখান থেকে 10 মিনিটের দূর। আপনি যদি খুব বেশি ভয় হয়, আপনি 2-3 মিনিটের পথ গেলেন, একটু হাঁটাচলা করে আবার বাসায় আসলেন। আবার পরের দিন আরও 5 মিনিট বা 7 মিনিট গেলেন, আবার চলে আসলেন। এরপর একদিন হয়তো বা একটা ফ্রেন্ডকে নিয়ে বাজারে একটু আশেপাশে যে পরিচিত বা খুব কাছের, হয়তো বা আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে, তাকে নিয়ে গেলেন। এরপর যাওয়ার পর হয়তো বা আরও 2-1 বার গেলেন। যাওয়ার পর কী করলেন, যে আপনি নিজেও একটু একা একা চেষ্টা করলেন। এই যে টেকনিকটি, এটাকে বলা হয় ইআরপি থেরাপি। এবং জেনে হয়তো আপনি সারপ্রাইজড হতে পারেন, এই একটি টেকনিকে কিন্তু তাদের জন্য খুব ভালো কাজ করেছে। তবে মনে রাখবেন, সরাসরি আপনি যাবেন না যে হ্যাঁ আজকে আমি বাজারে যাব, দেখি কি হয়। কারণ এটাকে আমরা বলি সাইকোলজির ভাষায় ফ্লাডিং। অর্থাৎ মনে করেন আপনি খুব অ্যাংজাইটি হয়, হ্যাঁ, অনেকে আমাদের কাছে আসে যে আমাকে না আমার এই যে বিচ্ছু দেখলে ভয় পাই অথবা তেলাপোকা দেখলে ভয় পাই। তো সেক্ষেত্রে আগে কী করতো, ওই বিচ্ছুটা তার সামনে দিত এবং বলতো যে ধরেন। তাহলে কী হতো, তার ভিতরে তীব্র অ্যাংজাইটি হতো। কিন্তু এই যে অ্যাংজাইটিটা, এটা কিন্তু তাদের আমরা এখন চাই না, এটা আমরা বলি সিস্টেমেটিক ডিসেন্সিটাইজেশন ওয়েতে এটা করবে। অর্থাৎ আমার তেলাপোকা ভয় হয়, আমি তেলাপোকার কথা ভাববো। যাদের ভয় হয় তারা ভাবলেও একটা ভয় কাজ করে, একটা বিরক্তি, একটা অস্থিরতা কেমন যেন একটা লাগে। তো তারা ওই অস্থিরতা যেন তারা নিতে পারে, হ্যাঁ, তারা গ্রাজুয়ালি অল্প 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 করে অনুভূতিটা নিজেদের ভিতরে নিবে। এটা হলো ইআরপি থেরাপির যে মেইন যে বিষয়টি। সো এই সিবিটির এই একটা যে থেরাপি, সেটি আপনি ব্যবহার করতে পারেন। এছাড়াও আমি বলবো যে বিভিন্ন রকমের থেরাপিউটিক টেকনিক রয়েছে। আমি আমার হয়তো অন্য কোনো ভিডিওতে যদি দরকার হয় বা আমি যদি মনে করি, তাহলে আমি হয়তো বা আরও চেষ্টা করব। তবে আমি মনে রাখবেন এই ইআরপি থেরাপিটা করবেন, সাথে সাথে কিছু বিষয় থাকে, যেমন সিবিটির ক্ষেত্রেও আমার কগনিশন অর্থাৎ ফ্রন্টাল লবের এই জায়গাটা, এখানে অতিরিক্ত চিন্তা করে বা চিন্তা খুব ভালোভাবে করতে পারে না দেখে কিন্তু এই অ্যাগোরাফোবিয়ার মতো যে ডিসঅর্ডার, সেটা কিন্তু গ্রো করে। তাহলে কি করবেন, আপনি আপনার মনের কিছু অবন্তর বা অচিন্তা, মানে যে চিন্তাগুলো আপনি করতে চান না তারপরও আসে, সেই চিন্তাগুলো না একটু লিখে ফেলেন। কোনো একটা ডায়েরি নেন, সেখানে লিখে ফেলেন। মনে রাখবেন, এটা আমার এই অভিজ্ঞতা থেকে বলছি যে অনেকে হলো যখন লেখার কথা বলে না, তখন অস্থিরতা প্রকাশ করে বা ওটা করতে চায় না। কিন্তু দেখেন, এই প্রবলেমটা থেকে যদি আপনি বের হয়ে আসতে চান, তাহলে তো আপনার সিস্টেমেটিক ওয়েতে আগাতে হবে, তাই না? তো সেই জন্য অবশ্যই আপনাকে লিখতে হবে। আপনি লিখে ফেলবেন,
আপনার মনে কি কি চিন্তা হয় এবং সেই চিন্তাগুলো আসলে কি বাস্তব কি না, এগুলো আসলে যদি বাস্তব হয় তাহলে আপনার সর্বোচ্চ ক্ষতি কী এমন হবে। আপনি বর্তমানে বাইরে বের হচ্ছেন না, কারোর সাথে মিশছেন না, সামাজিকভাবে দূরে সরে যাচ্ছেন, হ্যাঁ, নিজে বাইরে যে কিছু একটা করবে সেটা পারছেন না ভয়ের জন্য। এই জিনিসগুলো কি আপনার জীবনটাকে খুব ভালো রাখছে? যদি না রাখে তাহলে আপনাকে যেটা করতে হবে যে একটু প্র্যাকটিস করা, আপনি লিখে ফেলতে পারেন এবং সেটা একটু ভ্যালিডিটি করা যে আসলে এটা কতটুকু গুরুত্বপূর্ণ, আসলে কি আদৌ কি এরকম কি না, সেটা একটু মার্ক করে দিতে পারেন যে 10-এ কত পার্সেন্ট যে আমি বাইরে গেলেই মানুষ আমাকে জাজ করবে, আমাকে বিচার করবে, আমাকে নাকি হাসির তামাশা করবে, আসলে কি করে কিনা। যদি করেও থাকে তাহলে কি সেটা আপনার মনে কতটুকু ভয়ের কাজ হতে পারে বা ভয়ের একটা ব্যাপার হতে পারে, সেটি একটু আপনি লিখে ফেলতে পারেন এবং কিছু কিছু বিষয় আপনার আশেপাশে যারা আছে তাদের সাথে শেয়ার করতে পারেন, আপনার কাছে যে আছে সে ব্যক্তি তার সাথে শেয়ার করতে পারেন। মনে রাখবেন, মনের সমস্যাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই হয় আমাদের প্রতি যে চিন্তা থাকে, অনুভূতি থাকে, সেগুলো আমরা প্রকাশ করতে পারি না। যখন প্রকাশ করতে না পারি, অনেক দিন যখন থাকে, তখনই কিন্তু বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়। সুতরাং এটা সাইকোথেরাপির যে সেলফ হেল্প টেকনিক হিসেবে এটা আপনার জন্য ভালো কাজ করতে পারে। এছাড়াও অনেক ক্ষেত্রে হয় যে এতটাই অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা যে খুব কষ্ট হয় সব কিছু করতে, সেক্ষেত্রে কিন্তু মেডিকেশনের দরকার হয় এবং মেডিকেশনের ক্ষেত্রে অবশ্যই একজন সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে। তিনি ইনিশিয়াল ডায়াগনোসিস করে আপনাকে বিভিন্ন রকমের মেডিটেশন, আপনাকে বিভিন্ন রকমের মেডিকেশন দিতে পারে, হয়তো বা অ্যানজাইলোটিক, আপনার অ্যাংজাইটি থাকলে অনেক বেশি সেটা দিতে পারে, অ্যান্টি ডিপ্রেশন দিতে পারে, অনেক বেশি আপনার ভিতরে যদি বিষণ্ণতা থাকে। এবং এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য যাদের খুব বেশি সমস্যা হয় এবং অস্থির লাগে, অনেক খারাপ লাগে, তাকে কিন্তু ওই অবস্থায় একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়াই সবচেয়ে উত্তম। এছাড়াও আমরা বলি রিল্যাক্সেশন টেকনিক। আপনারা জানেন যে আমাদের শরীর এবং মন যখন রিল্যাক্স না থাকে তখনই কিন্তু আমার বিভিন্ন রকমের অস্থিরতা বোধ, খারাপ লাগা এগুলো কিন্তু কাজ করে। এবং মনে রাখবেন, আমার অস্থিরতা এবং আমার শারীরিক যে যে অনুভূতি, এটার সাথে কিন্তু সামঞ্জস্যতা আছে। অর্থাৎ আপনি যখন অস্থির থাকেন, আপনি খেয়াল করবেন ওই অস্থিরতাটা আপনার শরীরেও কোনো এক জায়গায় ফিল হয়। অনেকের ক্ষেত্রে বুকে ফিল হয়, অনেকের ক্ষেত্রে মাথায় ফিল হয়, অনেকের পেটে ফিল হয়। এই যে ফিল হওয়া বা অনুভব করা, এটাকে অনুভব করবেন। ভয় পাওয়ার কিছু নেই, কারণ হচ্ছে যে আপনি যদি ভয় পান তাহলে কিন্তু এটা থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন, পিছনে সরে নিচ্ছেন, বরং সামনে যাবেন। এটা কি হচ্ছে এটা নিয়ে আরও একটু ভাবা এবং ওই যে বললাম এক্সপোজার দেওয়া খুবই ইম্পর্টেন্ট। এবং রিল্যাক্সেশন টেকনিকের কথা বলা হয় যে আপনি হয়তো বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করবেন এবং আপনি মেডিটেশন করবেন। শ্বাস প্রশ্বাসের কীরকম আমি বলি যে 4-7-8 নিয়মে শ্বাস প্রশ্বাসটা আপনি নেবেন। এটা আমার কাছে খুবই ইফেক্টিভ মনে হয়। আমি পার্সোনালি আমার যারা পেশেন্ট থাকে তাদেরকে করিয়ে থাকি এবং খুব ভালো একটা ফিডব্যাক পাই। এবং সেক্ষেত্রে কী হয় যে আপনি 4 সেকেন্ড ধরে শ্বাস নেবেন, দেখেন জোরে শ্বাস নিচ্ছি 4 সেকেন্ড ধরে, এই যে শ্বাস নিলাম এটা কিন্তু একবারে নেব না, 4 সেকেন্ড ধরে নেব, তারপর ধরে রাখবো। কতক্ষণ ধরে রাখবো? 7 সেকেন্ড ধরে রাখবো। এই যে আমি ধরে রেখেছি এবং যখন ছাড়বো একবারে ছাড়বো না, মুখ দিয়ে ছাড়বো। মনে রাখবেন, মুখ দিয়ে। আমার এই যে মুখ দিয়ে আমি ছাড়বো, আস্তে আস্তে ছাড়বো। বেলুনের ভিতরে যদি আপনি বাতাস ঢুকান এবং যখন ছাড়েন তখন কি হয় দেখেন, এই যেটা বের হলো। হ্যাঁ, তার মানে আমি যখন শ্বাস নিচ্ছি তখন আমি কী নিচ্ছি? অক্সিজেন নিচ্ছি এবং এটাকে ধরে রাখছি। আমার হার্টের ভিতরে অক্সিজেনটা চলে যাচ্ছে, আমার ব্লাড সার্কুলেশনের ভিতরে ঢুকে যাচ্ছে, আমাদের ব্রেনের যে নিউরন থাকে সেই নিউরনের ভিতরে ঢুকে যাচ্ছে। অর্থাৎ আমার যে নার্ভ সিস্টেম থাকে, হ্যাঁ, আমাদের ভিতরে যে নার্ভ সিস্টেম থাকে সেটি কিন্তু শান্ত করে দিচ্ছে অক্সিজেনটা। এবং আমার ভিতরে যদি কার্বন ডাইঅক্সাইড থাকে সেটা কিন্তু আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা। সুতরাং আমরা শ্বাস নেওয়া এবং শ্বাস ছাড়া এটা প্র্যাকটিস করব। এটা কিন্তু সায়েন্টিফিক ব্যাখ্যা, মেডিকেল ব্যাখ্যা আছে, আমি বলেছি। এবং এটার মাধ্যমে কি থাকবে, আমাদের অটোমেটিক যে নার্ভ সিস্টেমটা সেটা কিন্তু শান্ত হবে। এখন অটোমেটিক নার্ভ সিস্টেমটা যদি অস্থির থাকে তখন কিন্তু আমাদের ভিতরে অ্যাংজাইটি তৈরি হয়। সুতরাং এটা আপনারা করবেন, এটা রিল্যাক্স করবে। তারপর মেডিটেশনের কথা আমি বলি যে মেডিটেশনটা কীরকম। আপনি কোনো একটা জায়গাতে বসবেন, বসার পর আপনার হয় না যে অনেক রকমের চিন্তা আমাদের মাথায় আসে, ওখানে কি হলো, এরপর কি হবে, ওইটা কেন হয়েছিল। সো মেডিটেশনটা হবে যে কি, আপনি একটা জায়গাতে বসলেন, এই যে একটা জায়গাতে আমি বসলাম, বসার পর কোনো রকমের চিন্তা আমি আগামী 5 মিনিট করব না। এটা হলো মেডিটেশন আমি করব এবং চোখ বন্ধ করব এবং আমি যে এমনিতে শ্বাস নিই এবং শ্বাস ছাড়ি যেভাবে নিই তার দিকে নজর দিয়ে আমি চোখ বন্ধ করে অন্য কোনো চিন্তা করব না, শুধু শ্বাস নেওয়া শ্বাস ছাড়া এর উপরে মনোযোগ দিব। অন্য কোনো চিন্তা আসলে আপাতত এই চিন্তাগুলো করব না,
ওই চিন্তাগুলোকে আমি বলবো, ঠিক 5 মিনিট পর আমার মেডিটেশনটা হলে তখন আমি করব। তবে মনে রাখবেন, যখনই বলবেন চিন্তাগুলো হয়তো এমন হতে পারে বারবার আসবে, সেক্ষেত্রে ওই চিন্তাগুলো নিয়েই আমি চোখ বন্ধ করে শ্বাস নেওয়া শ্বাস ছাড়া এর উপরে মনোযোগ দিয়ে থাকবো। এটাও আমার ওই যে অটোনমিক নার্ভ সিস্টেম সেটাকে কিন্তু শান্ত রাখবে। তারপর যে জিনিসটি আমরা বলি যে বিইং প্রেজেন্ট, অর্থাৎ বর্তমানে থাকা। আমাদের বেশিরভাগ এই যে অ্যাগোরাফোবিয়া বা বিভিন্ন রকমের অ্যাংজাইটি বেস যে ডিসঅর্ডারগুলো, বেশিরভাগ ক্ষেত্রে হয় কি যে আমাদের মনটা না বর্তমানে থাকে না। যেমন আমি এখন এখানে আছি, এখানে আমি কথা বলছি, আমি সব কিছু দেখছি, এর ভিতরেই থাকবো, অর্থাৎ আমার পঞ্চেন্দ্রিয় আমার কাজে লাগাবো। এখন আমি যদি সবসময় অতীতের কথা চিন্তা করি বা ভবিষ্যতের কথা চিন্তা করি, তাহলে কি হবে, আমার মনটা কিন্তু অস্থির থাকবে বা অ্যাংজাইটি থাকবে অথবা ডিপ্রেশন থাকবে। সুতরাং এটা ভালো না, বরং আমরা সবসময় বর্তমানে থেকে তারপরে সব কিছু করবো। ও সবসময় যদি আমরা একই চিন্তা করি, তখন যেটা হবে সেটা হলো যে আমাদের ভিতরের জন্য আমাদের খারাপ হবে। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটি আপনারা রিল্যাক্সেশন হিসেবে চেষ্টা করবেন। তারপর বলা হয় সাপোর্ট গ্রুপ খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমার হয়তো বা বাবা মা, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব থাকতে পারে, যারা হচ্ছে যে আমার কথাগুলো শুনবে, আমাকে হেল্প করবে। এবং এই হেল্পটা কি, আমি যখন কথা বলবো তখন কিন্তু আমার মনটা ভালো থাকে। এবং এই মনটা ভালো থাকার জন্য কিন্তু হয়তো বা আমার সাপোর্ট গ্রুপ হয়তো আমার বন্ধুবান্ধবও হতে পারে বা প্রতিবেশী হতে পারে বা আমার কোনো কলিগ হতে পারে, যে আমার কথাগুলো কনফিডেন্সিয়াল লাগবে, তার সাথে আমি একটু কথা বলতে পারি, আমার কথাগুলো শেয়ার করতে পারি। মনে রাখবেন, মনের রোগ বা মানসিক সমস্যার জন্য যদি সরাসরি কোনো ওষুধের যে চিকিৎসা, সেটা যদি আমরা করতে চাই, সেটা যেমন করতে পারি। এছাড়াও এই যে স্টাইল, যে টেকনিকগুলোর কথা বলেছি, যে সিবিটির যে টেকনিক, সেটা আমি নিজে করতে পারবো। তাছাড়াও এই যে লাইফস্টাইল ম্যানেজমেন্ট বা আমি বললাম যে সাপোর্ট গ্রুপ, রিল্যাক্সেশন এক্সারসাইজ, এগুলোর দরকার হবে। এগুলো শুধুমাত্র আমার যে লক্ষণগুলো আছে তার জন্য করবো সেটা না, বরং পরবর্তী লাইফটাকে বা জীবনটাকে সুন্দর করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের করতে হয়। এখন আরেকটা বিষয় আমি খুবই ইম্পর্টেন্টলি আমি বলতে চাই, বর্তমান সময়ে লাইফস্টাইল মডিফিকেশনের কথা। অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের জীবনটা আগের মতো নেই, অর্থাৎ হয় রাতের ঘুমটা আমরা রাতে দিতে পারি না। আমরা কি করি যে দিনের বেলাতে অধিকাংশ সময় ঘুমাই, খাওয়া দাওয়ার ক্ষেত্রে অনিয়ম করি, 3 বেলা খাবার দাওয়া 3 বেলা আমরা করতে পারি না বা করি না। এটাও কি হয় যে আমার সঠিক সময়ে সঠিক কাজটা আমি করতে পারছি না। সেক্ষেত্রে অবশ্যই আমরা বলবো যে আপনি যেটা হয় যে রাতে যত তাড়াতাড়ি সম্ভব ঘুমাতে যাবেন, আপনার যে মোবাইল ডিভাইসটি সেটি রাতের ঘুমানো যাওয়ার 2 ঘন্টা আগে আপনি বন্ধ রাখবেন। এবং আপনি যদি বিবাহিত হন বা অবিবাহিত হন, সেক্ষেত্রে আপনার হয়তো অন্য কিছু অ্যাক্টিভিটি থাকে, পড়াশোনা থাকতে পারে বা আপনার ফ্যামিলিকে একটু সময় দেওয়া, সেটি আপনি দিতে পারেন। এবং এটা যদি আপনি কন্টিনিউয়াসলি করেন, একটা সময় দেখবেন যে আপনার একটা স্ট্রাকচার তৈরি হয়েছে এবং সব কাজগুলোই আপনি ঠিকমতো করতে পারছেন। নিয়মিত ব্যায়ামের কথা বলি, অর্থাৎ ফিজিক্যাল এক্সারসাইজ, হয়তো বা আপনি 15 মিনিট কোথাও যেতে পারেন কাছাকাছি এবং ওই 15 মিনিটে আবার রিটার্ন আপনার বাসাতে আসতে পারেন। এটার মাধ্যমে যেটা হবে যে আপনার ফিজিক্যালি ফিট থাকবেন। তো এই কয়েকটা বিষয় যদি আপনি একটু মেনটেন করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার অ্যাগোরাফোবিয়া বা ফোবিয়ার অন্য যে সিমটমগুলো, সেগুলো কিন্তু আপনি নিজেই মোটামুটি আপনি ম্যানেজ করতে পারবেন। তারপরে যদি কারো খুব বেশি সমস্যা হয়, সেক্ষেত্রে আমি বলবো যে একজন কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে গিয়ে আপনি এই যে থেরাপিউটিক প্রসেসগুলো তাদের হেল্পের মাধ্যমে আপনি কিন্তু নিতে পারবেন। তো অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাই বা আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা এই ভিডিওটি রিকোয়েস্ট করেছেন। ভবিষ্যতে আরও কোনো বিষয়ে যদি আপনার জানার থাকে, কোনো সমস্যা থাকে, প্রথমে আমার চ্যানেলে একটু খোঁজ করবে, তারপরও যদি না পান তাহলে আমাকে বলবেন কমেন্টের মাধ্যমে, আমি চেষ্টা করব কমেন্টের বেসিসে আপনাদের এই যে ভিডিওগুলো বানানোর জন্য। সবাইকে শুভকামনা এবং ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।